২০০৯ সাল কলম্বিয়ার ভয়ঙ্কর গরমে ঢাকা এক বিশাল কয়লা খনির গভীরে একদল জীবাশ্ম বিজ্ঞানী প্রাচীন শিলার স্তর ঘেঁটে খুঁজছিলেন এক হারিয়ে যাওয়া জগতের চিহ্ন। এই জায়গাটির নাম সেরোহন কয়লা খনি। তারা আসলে খুঁজে বের করার চেষ্টা করছিলেন প্রায় ৬ কোটি বছর আগের এক রেইন ফরেস্টের চেপে যাওয়া ধ্বংসাবশেষ, যে সময়টা ছিল ডাইনোসররা পৃথিবী থেকে বিলুপ্ত হওয়ার ঠিক পরে। কিন্তু হঠাৎ মাটির নিচ থেকে এমন কিছু বেরিয়ে এলো যা দেখে সবাই স্তব্ধ। একটি মেরুদণ্ডের হাড় এতটাই বিশাল যে মানুষের কবজির থেকেও মোটা। প্রথমে বিজ্ঞানীরা স্বাভাবিকভাবেই ধরে নিয়েছিলেন এটা কোনো প্রাচীন কুমিরের হাড় হতে পারে, কারণ সেই সময়ের জলাভূমিগুলিতে কুমিরই ছিল সবচেয়ে বড় শিকারী। বাসের মতো আকারের কোনো সরীসৃপ, এই ধারণাটাই তখন অবিশ্বাস্য মনে হচ্ছিল। কিন্তু সমস্যাটা ছিল অন্য জায়গায়। হাড়টির গঠন ছিল কুমিরের মতো নয়। এর গঠন পরিচিত কোনো কুমিরের মেরুদণ্ডের সঙ্গে মিল ছিল না। আর তখনই এলো সেই চমকে দেওয়া সত্য। এগুলি কুমিরের হাড় নয়, এগুলি ছিল সাপের মেরুদণ্ড। আর এই সাপ কোনো সাধারণ সাপ নয়, এটাই ছিল টাইটানোবোয়া, পৃথিবীর ইতিহাসে পাওয়া সবচেয়ে বড় আর দীর্ঘতম সাপের জীবাশ্ম। এই টাইটানোবোয়া আসলে কিভাবে খুঁজে পাওয়া গেল? কতটা ভয়ঙ্কর ছিল এই দৈত্যাকার সাপেরা? এই সাপ কতটা বড় এবং কিভাবে সে শিকার করত? কেন আজ তারা এই পৃথিবীতে নেই? আজকের ভিডিওতে এই সাপ সম্পর্কে যা বলতে চলেছি তাতে পৃথিবীর সবচেয়ে বড় এবং ভয়ঙ্কর সাপ সম্পর্কে আপনার ধারণাটাই বদলে যেতে পারে। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর নতুন বন্ধুরা অবশ্যই পাশে থাকা সাবস্ক্রাইব লেখাটি প্রেস করে বেল আইকনের অল অপশন সিলেক্ট করুন। সেরেহন কলম্বিয়ার এই জীবাশ্ম অঞ্চলটি কোনো সাধারণ অঞ্চল নয়। এটি যেন সময়ের মধ্যে আটকে থাকা এক প্রাকৃতিক আর্কাইভ। প্রায় ৬ কোটি বছর আগে প্যালিওসিন যুগে একটি রেইন ফরেস্ট এখানে হঠাৎ করেই কাদা আর ছায়ের নিচে চাপা পড়ে গিয়েছিল। সেই কারণেই এখানে পাতার ছাপ, মাছ, কচ্ছপ, এমনকি পুরো একটি প্রাচীন বাস্তুতন্ত্র আজও আশ্চর্য রকম স্পষ্ট অবস্থায় সংরক্ষিত রয়েছে। আর ঠিক সেই কাদার ভেতরেই পাওয়া যায় এখনো পর্যন্ত মানুষের জানা সবচেয়ে বড় সাপের জীবাশ্ম। যখন গবেষক দল একের পর এক এই বিশাল মেরুদণ্ডের হাড় উদ্ধার করতে থাকে, ডজনের পর ডজন, সঙ্গে পাঁজরের হাড় আর অন্য প্রাণীর জীবাশ্ম, তখন আর কোনো সন্দেহ থাকে না। এটা কোনো বিচ্ছিন্ন আবিষ্কার নয় কিংবা বাড়িয়ে বলা কোনো গল্প নয়। সব হাড় একই রকম বিশাল, একই গঠনের এবং আগের কোনো রেকর্ডের সঙ্গে এর তুলনা নেই। ধীরে ধীরে স্পষ্ট হয়ে ওঠে এমন এক প্রাণীর ছবি যা সাপ কতটা বড় হতে পারে সেই ধারণার সীমাই বদলে দেয়। গবেষকরা যখন এই হাড়গুলির মাপ নেন, তারা নিজেরাই বারবার হিসাব মিলিয়ে দেখেন। প্রথমে বিশ্বাসই করতে পারেননি, কিন্তু সংখ্যাগুলি ভুল ছিল না। সব হিসাব মিলিয়ে দেখা যায় এই সাপটির দৈর্ঘ্য ১৫ মিটারেরও বেশি। অর্থাৎ ডাইনোসর বিলুপ্তি হওয়ার পর পৃথিবীতে বসবাস করা সবচেয়ে বড় স্থলভাগের শিকারী ছিল এই সাপ টাইটানোবোয়া। টাইটানোবোয়ার আকার শুধু বড়ই ছিল না, ছিল অবিশ্বাস্য রকম বিশাল। সবচেয়ে সতর্ক হিসাব অনুযায়ী এর দৈর্ঘ্য প্রায় ৪২ ফুট, আর কিছু গবেষণায় তা প্রায় ৫০ ফুটেরও বেশি ধরা হয়। ওজন ছিল প্রায় ২০০০ থেকে ২৫০০ পাউন্ড। তুলনা করলে দেখা যায় এখনো পর্যন্ত নিশ্চিতভাবে মাপা সবচেয়ে বড় অ্যানাকোন্ডার দৈর্ঘ্য ছিল প্রায় ২৮ ফুট আর ওজন ছিল ৫০০ পাউন্ড। অর্থাৎ টাইটানোবোয়া ছিল প্রায় দ্বিগুণ লম্বা আর ৪ থেকে ৫ গুণ ভারী। তাহলে প্রশ্ন ওঠে, কয়েকটি হাড় দেখেই বিজ্ঞানীরা কিভাবে এত নিখুঁতভাবে একটি বিলুপ্ত প্রাণীর আকার নির্ধারণ করল? এর উত্তর লুকিয়ে আছে আধুনিক সাপের শরীরের গঠনে। আজকের সাপগুলির ক্ষেত্রে মেরুদণ্ডের আকার আর পুরো শরীরের দৈর্ঘ্যের মধ্যে একটি নির্দিষ্ট সম্পর্ক রয়েছে। সেই সূত্র ধরেই টাইটানোবোয়ার মেরুদণ্ডকে আধুনিক বোয়া আর অ্যানাকোন্ডার সঙ্গে তুলনা করে বিজ্ঞানীরা পুরো দেহের আকার হিসাব করেন। কিন্তু এর চেয়েও বড় প্রশ্ন হলো, আজকের পৃথিবী থেকে এরা কেন উধাও হলো? আজ এরা কেন নেই? এর উত্তর হলো তাপমাত্রা। কারণ সাপ হলো শীতল রক্তের প্রাণী। তারা নিজের শরীরের তাপ নিয়ন্ত্রণ করতে পারে না। চারপাশের পরিবেশে যত গরম, তাদের বিপাকক্রিয়া তত দ্রুত হয়, বৃদ্ধি তত বেশি, আর তত শরীর বড় হতে থাকে। তাই টাইটানোবোয়ার অস্তিত্ব আসলে শুধু এক বিশাল শিকারীর গল্প নয়, বরং প্রায় ৬ কোটি বছর আগের পৃথিবীর জলবায়ুর এক জীবন্ত প্রমাণ। সেই সময় পৃথিবী ছিল আজকের তুলনায় অনেক বেশি উষ্ণ, ঘন আর প্রতিযোগিতায় ভরা। এমন এক গ্রহ যেখানে প্রকৃতি নিজেই দানব সৃষ্টি করত। এই টাইটানোবোয়াকে বুঝতে হলে আগে তার সময়ের পৃথিবীটাকে বুঝতে হবে। প্রায় ৫৮ মিলিয়ন বছর আগে প্যালিওসিন যুগে ডাইনোসর বিলুপ্ত হওয়ার কয়েক মিলিয়ন বছরের মধ্যেই পৃথিবী নতুন করে নিজেকে গড়ে তুলেছিল। সেই সময় আজকের তুলনায় বৈশ্বিক তাপমাত্রা ছিল অনেক বেশি। বর্তমান এই উত্তর কলম্বিয়ার অঞ্চলে তখন সারা বছর গড় তাপমাত্রা থাকতো প্রায় ৩২ ডিগ্রি সেলসিয়াস বা তারও বেশি।
প্রায় কোনো ঋতু পরিবর্তন ছাড়াই এমন এক রেইন ফরেস্টে যেখানে দিনরাত কখনোই ঠান্ডা হয় না, বাতাসটাই যেন সারাক্ষণ এক ধরনের ভাবসা রকমের। তখন পৃথিবীতে কোনো বরফ ঢাকা মেরু ছিল না, কোনো শীতকাল ছিল না, গরম আর আর্দ্রতা ছিল স্থায়ী। এই পরিবেশে শীতল রক্তের প্রাণীদের জন্য সবচেয়ে বড় সীমাবদ্ধতাই আর থাকেনি। আজকের অ্যামাজন বা কঙ্গো জঙ্গলও আসলে টাইটানোবোয়ার মতো সাপের জন্য যথেষ্ট গরম নয়। আধুনিক অ্যানাকোন্ডা বা পাইথন যে কারণে ইতিমধ্যেই বর্তমান জলবায়ুর সাথে খাপ খাইয়ে না নিতে পেরে সর্বোচ্চ সীমায় পৌঁছে গেছে। তাই টাইটানোবোয়ার মতো আকার পেতে হলে দরকার ছিল কোটি কোটি বছর ধরে স্থায়ীভাবে আরও কয়েক ডিগ্রি বেশি তাপমাত্রার এক পৃথিবী। এই কারণেই টাইটানোবোয়া আজকের পৃথিবীতে টিকে থাকতে পারত না। এর বিশাল শরীর সচল রাখতে লাগতো অতিরিক্ত তাপ, যাতে বিপাকক্রিয়া ঠিকভাবে কাজ করে এবং প্রায় 50 ফুট লম্বা শরীরে রক্ত সঞ্চালন সম্ভব হয়। যাই হোক, সেরেহন অঞ্চলের জীবাশ্ম স্তরগুলি এই জগতের স্পষ্ট ছবি তুলে ধরে। সেখানে বিশাল কচ্ছপের খোলস পাওয়া গেছে যা এত বড় একটি টেবিলের সমান। প্রাচীন কুমির জাতীয় প্রাণীদের দাঁত যা ছিল মোটা ও চ্যাপ্টা, শক্ত খোলস ভাঙার উপযোগী। তারা নদীর দ্রুত এবং ছোট শিকারী ছিল না, তারা ছিল ধীর ভারী চোয়ালের আক্রমণকারী। এবং এই এলাকায় ছিল অপরিষ্কার স্রোতবিহীন নদী, এক ঘন আর্দ্র জলাভূমি, ধীরগতির কাদা জল, জটলা পাকানো শিকড় আর ঘন গাছপালা। এমন পরিবেশে আকারই হয়ে ওঠে সবচেয়ে বড় সুবিধা। টাইটানোবোয়া জলের ভেতর লুকিয়ে থাকতে পারত। তার বিশাল দেহ ভাসমান জলে সহজেই বহন হতো, আর উষ্ণতা তার পেশিগুলিকে সবসময় প্রস্তুত রাখত। শিকার করার পর সপ্তাহের পর সপ্তাহ, এমনকি মাসের পর মাস সে নিশ্চিন্তে বিশাল খাবার হজম করতে পারত। এই দৃষ্টিকোণ থেকে দেখলে টাইটানোবোয়া কোনো কাকতালীয় দানব নয়, বরং অতিমাত্রায় গরম, শিকার ভরা আর জলাভূমিতে ভরা এক চরম পৃথিবীর একেবারে স্বাভাবিক প্রাণী। এবার আসে সেই প্রশ্নে যেটা প্রায় সবাই জানতে চায়, টাইটানোবোয়া আসলে কিভাবে শিকার করত। সিনেমায় যেভাবে দেখানো হয় সেটা একদমই ভুলে যান। টাইটানোবোয়া কোনো উগ্র দানব ছিল না যে মাটিতে দৌড়ে শিকার তারা করবে। তারা গাছে থাকা সাপও নয়। 40 ফুটের বেশি লম্বা এত ভারী এক শরীর নিয়ে জঙ্গলের মাটিতে দ্রুত চলা ছিল অসম্ভব ব্যাপার। তাই জলের মধ্যেই ছিল এদের রাজত্ব। প্যালিওসিন যুগের জলাভূমিতে টাইটানোবোয়ার আচরণ ছিল আধুনিক যুগের কুমিরের মতো, ধীর, নিঃশব্দ, আধাডোবা অবস্থায়। ঘোলা জলই ছিল তাদের আসল ছদ্মবেশ। পড়ে থাকা গাছের গুঁড়ি আর শিকড়ের ফাঁকে ফাঁকে সে এমনভাবে লুকিয়ে থাকত যে তার বিশাল আকারও চোখে পড়ত না। সে কখনো তাড়া করত না, দৌড়াতো না। ঘন্টার পর ঘন্টা, কয়েক দিন পর্যন্ত প্রায় নড়াচড়া ছাড়াই অপেক্ষা করত যতক্ষণ না শিকার খুব কাছে আসে। আর যখন আঘাত করত সেটি ছিল ভয়ঙ্কর। গবেষণায় দেখা গেছে টাইটানোবোয়া শিকারকে পেঁচিয়ে ধরলে প্রায় 400 PSI এর বেশি চাপ দিতে পারত, যা মুহূর্তের মধ্যেই একটি কুমিরের পাঁজর ভেঙে দেওয়ার জন্য যথেষ্ট। আধুনিক বোয়া বা পাইথন শিকারকে দুর্বল করে রক্ত সঞ্চালন বন্ধ করে দেয়, কিন্তু টাইটানোবোয়ার আকারে সেই পার্থক্য আর তেমন গুরুত্ব কিছু রাখে না। এরা একবার জড়িয়ে ধরলে মুক্তির কোনো পথ থাকতো না। সেই সময়ের পরিবেশ অনুযায়ী টাইটানোবোয়ার খাদ্য তালিকায় ছিল বিশাল কচ্ছপ, আকারে ছোট প্রাচীন কুমির জাতীয় প্রাণী, বড় বড় মাছ আর সম্ভবত কিছু প্রাথমিক স্তন্যপায়ী প্রাণীও, যারা তখনও তুলনামূলকভাবে ছোট ছিল। জলই ছিল টাইটানোবোয়ার জীবনরেখা। জলের ভাসমান শক্তি তার বিশাল ওজন বহন করত, চলাফেরা সহজ করত আর শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করত। জল ছাড়া স্থলে সে দ্রুত ক্লান্ত হয়ে পড়ত। তাহলে এবার প্রশ্ন আসে, এত সফল এক শিকারী আজ আর নেই কেন? উত্তরটা খুবই সহজ, আবার খুবই নির্মম। পৃথিবী বদলে গিয়েছিল, কিন্তু টাইটানোবোয়া বদলাতে পারেনি। প্যালিওসিন যুগের পর পৃথিবীর তাপমাত্রা ধীরে ধীরে কমতে শুরু করে, তারপর আরও দ্রুত হ্রাস পেতে শুরু করে, এবং এই তাপমাত্রা কমে যাওয়া শীতল রক্তের দৈত্যদের জন্য মৃত্যুদণ্ড হয়ে দাঁড়ায়। ঠান্ডা পরিবেশ, বিপাকক্রিয়া ধীর হয়ে যায়, হজমে সময় লাগে, চলাফেরা কমে যায়। টাইটানোবোয়ার মতো বিশাল প্রাণীর জন্য এটা ছিল ভয়াবহ ব্যাপার। এত বড় শরীর ধরে রাখতে প্রচুর খাবারের দরকার ছিল, কিন্তু ধীর বিপাকের কারণে সে আর কার্যকরভাবে শিকার করতে পারত না। ধীরে ধীরে সে অনাহারে মারা যায়। এর সঙ্গে সঙ্গে বদলাতে থাকে পুরো বাস্তুতন্ত্র। স্তন্যপায়ী প্রাণীরা বড় হতে থাকে এবং উষ্ণ রক্তের হওয়ায় ঠান্ডাতেও সক্রিয় থাকত। জলাভূমি শুকোতে থাকে, নদী হয় মৌসুমী। বিশাল কচ্ছপ আর বড় কুমির টাইটানোবোয়ার খাদ্য ভাণ্ডার থেকে একেবারে হারিয়ে যেতে থাকে। শেষ পর্যন্ত টাইটানোবোয়া মারা যায় কোনো শিকারীর হাতে নয় বা কোনো রোগে নয়। সে মারা যায় শুধু এই কারণেই
যে পৃথিবী কয়েক ডিগ্রি ঠান্ডা হয়ে গিয়েছিল। এটা আমাদের মনে করিয়ে দেয় জলবায়ু শুধু প্রকৃতিকে গড়ে তোলে না, বরং ঠিক করে দেয় জীবন কতটা বড় বা কতটা ভয়ঙ্কর হতে পারে। টাইটানোবোয়া এমন এক প্রাণী যা থাকারই কথা ছিল না, শুধু ইতিহাসের এক ক্ষণিক মুহূর্তে এরা এসে আবার মিলিয়ে গেছে, রেখে গেছে শুধু হার আর অজস্র প্রশ্ন। আপনার কি মনে হয় আজকের এই পৃথিবীতে যদি টাইটানোবোয়া বেঁচে থাকতো তাহলে মানুষের সভ্যতা কি এরকমই থাকতো? আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে পারেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তাহলে দেখা হচ্ছে পরবর্তী নতুন একটি এপিসোডে। ধন্যবাদ।